আমি বৌদির পাশেই দাঁড়িয়ে আছি। প্রথমে ময়দা মাখা করে নিচ্ছি, আর বৌদি অদ্ভুত আচরণ করছে। ছাদ থেকে নামার বৌদিকে একটা ম্যাক্সি দিলাম পরার জন্য। বৌদি বলল, সেদিন ভালোভাবে করনি, আজ ভালো করে করতে হবে। বৌদিকে না জানিয়ে জাম্বুরায় হাত দিতেই বৌদি বুঝতে পারল আমি কি চাচ্ছি, কিন্তু বৌদি আর বাধা দিল না। বন্ধুরা, ভাড়া বাড়িতে আসার পর থেকে বৌদির সাথে যা হলো, যা ভুলা যাবে না। দুদিন হলো শিফট করেছি আমার নতুন ঠিকানায়। না বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, এখানে থাকতে হচ্ছে পড়াশোনার জন্য। কলেজের পাশে মেস পাওয়া গিয়েছিল, কিন্তু মেসে থাকলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়, বদ সঙ্গে পড়ে, এই ভেবে বাবা মা মেস দেননি। তবে এখানেও মেসের থেকে ভালোই আছি আমি। বাড়ির 3 তলার একদিকে 2 কামরা ঘর আর অ্যাটাচ বাথরুম। রান্নার ব্যবস্থা নেই, তাই পাশের পাইস হোটেল খাবার নিয়ে নিই। দিব্যি ব্যবস্থা, মানিয়ে নিতে কোনো অসুবিধাই হয়নি। বাড়ির মালিক অনির্বান্দা ডাক্তার, যথেষ্ট হেল্পফুল। এর মধ্যে যতবার দেখা হয়েছে প্রত্যেকবার কুশল জিজ্ঞাসা করেছে। যাই হোক, নতুন জায়গা শুয়ে বসে কাটাবো না বলে জিন্সের উপর কুর্তাটা চাপালাম বেরোবো বলে। উদ্দেশ্য জায়গাটা একটু ঘুরে দেখা। দরজাটা লক করে নিচে নামছি, এমন সময় দোতলার কাছে সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। বৌদি মানে অনির্বাণবার স্ত্রীও দরজা লক করছে। আমাকে দেখেই পরিচিত কায়দায় হালকা হেসে জিজ্ঞাসা করল, বেরোচ্ছ নাকি? ভদ্রতাসূচক হেসে আমি বললাম, হ্যাঁ আর বেরোচ্ছি একটু, পড়া শুরু হয়নি এখনো, যাই এদিক ওদিক ঘুরে আসি। তুমিও বেরোচ্ছ? বলল, হ্যাঁ, কয়েকটা শপিং বাকি আছে, করে নিয়ে আসি। আমি বললাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আসতে পারি তোমার সাথে? আমার কাজ নেই তেমন, ফ্রি আছি। বৌদি বলল, বাবা মাইন্ড করবে কেন, চলো, কোনো ব্যাপার না, বরং একটু সময় কাটানো যাবে তোমার সাথে। বেরোলাম বৌদির সাথে। বৌদি টোটো নিচ্ছিল। আমি বললাম, খুব দূর না হলে হেঁটেই চলো না, সময় বেশি পাওয়া যাবে। ফুটপাত ধরে পাশাপাশি হাঁটছি আমরা, টুকটাক কথাবার্তা চলছে। সত্যি বলতে কি, বৌদিকে পাশে নিয়ে হাঁটতে আমার খুব ইচ্ছা করছিল। গোলগাল, সুশ্রী, ফর্সা মুখে হালকা মেকআপ, স্বাস্থ্য ভালো, লম্বায় আমার থেকে প্রায় 4 ইঞ্চি ছোট। সব থেকে আকর্ষণীয় হল বৌদির চলাফেরা আর পোশাক আশাক। মেরুন কালারের শাড়িতে বৌদিকে দারুণ লাগছিল। এরকম বৌদি পেলে কে না সঙ্গে যেতে চায়। ভিড় ফুটপাথে বৌদির পাশাপাশি হাঁকছিলাম আমরা। হঠাৎ ফিসফিস করে বলল, লোকের বউয়ের দিকে এত নজর কেন? আমি বৌদির দিকে তাকালাম। অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসছে, আর চোখে একবার দেখে নিল আমাকে। আমরা প্রথমে একটা মলে ঢুকলাম। বৌদি কয়েকটা মাসকাবাড়ি বাজার করল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও অন্যান্য জিনিসের থেকে বৌদিকেই বেশি দেখছিলাম। পেছন থেকে খেয়াল করলাম, মলের অনেকেই বারবার তাকাচ্ছিল বৌদির দিকে। এমনকি বিল দেওয়ার সময় কাউন্টারেও দেখলাম ছেলেটা আর চোখে বৌদিকে দেখছে। সেখান থেকে আমরা একটা কফি শপে গেলাম। কোনার দিকে একটা কেবিলে বসে 2টো কফি আর স্ন্যাক্স অর্ডার দিলাম আমরা। বৌদি কথা শুরু করল, তারপর বলো, অন্যের বউকে নিয়ে কফি শপে এসে কেমন লাগছে তোমার? আমি হেসে বললাম, তুমি শুধু অন্যের বউ করছো কেন? বৌদিও কপট রাগ দেখিয়ে বলল, আমি অন্যের বউ না তো কি তোমার বউ নাকি? আমি বললাম, তোমার ইচ্ছে হলে হতেই পারো, আমার কোনো আপত্তি নেই। বৌদি আমার কথা শুনে হাসছে। কফি শেষ করে উঠলাম আমরা। বিলটা আমি পে করলাম। বৌদি আপত্তি করছিল। আমি বললাম, এটা আমাদের ফার্স্ট ডেট, আমি পে করব। বৌদি শুধু করে একটা প্রশংসাসূচক আওয়াজ করল। বিল মিটিয়ে আমরা ক্যাবে উঠলাম। ক্যাবে আমি আর বৌদি পাশাপাশি বসেছি। বেশি দূর যাব না, রাস্তায় জ্যাম না থাকলে 2-3 মিনিট লাগবে পৌঁছতে। ক্যাবের ভেতরটা অন্ধকার, সরকারি লাইটের আলো পৌঁছচ্ছে না ক্যাবের কাছের জানালা ভেদ করে। এর মধ্যে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। বৌদির পাশে গিয়ে বসলাম। বৌদি অবাক হয়ে তাকালো আমার দিকে। বোধহয় এতটাও আশা করেনি আমার থেকে। আস্তে করে আঁচল ঠিক করার ভান করে একটু সরে বসল। আমি দমলাম না, আবার বৌদির কাছে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম বৌদি 2টো জাম্বুরা নিয়ে এসেছে। বৌদিকে না জানিয়ে জাম্বুরায় হাত দিতেই বৌদি বুঝতে পারল আমি জাম্বুরা ফল খেতে চাচ্ছি, কিন্তু বৌদি আর বাধা দিল না। জাম্বুরাগুলো অনেক সাবধানে রেখেছে বৌদি। এদিকে মাঝবয়সী ক্যাব ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে, ওর এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ব্যাগ থেকে ভালো করে জাম্বুরা বের করতে যাব, এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি। মেজাজটা বিগড়ে গেল। কত কষ্ট করে হুকটা খুলে ব্যাগে হাত দিয়েছি, আর 20 সেকেন্ড পেলেই একটা জাম্বুরা বের করেই ফেলতাম। ভীষণ রাগ হচ্ছে ড্রাইভারের ওপর। মনে মনে 5টা কথা শুনিয়ে নেমে এলাম ক্যাব থেকে। ক্যাব চলে গেল ভাড়া নিয়ে। সামনে দিয়ে ফিকফিক করে হাসতে হাসতে বৌদি এগিয়ে গেল।
আসলে বৌদিও বুঝতে পেরেছে, আর একটু সময় পেলেই আমি কবজা করতে পারতাম জাম্বুরা দুটো, আর পারিনি বলেই এখন পরাজয়ের পরিহাস। কি আর করা, এগিয়ে গেলাম বৌদির পেছন পেছন। আমার রুম দোতলায়, বৌদির 3 তলায়। দোতলার সিঁড়ি থেকে প্যাসেজ দিয়ে আমি আমার রুমে ঢুকতে এমন সময় হাত নাড়িয়ে বৌদি ডাকলো আমাকে। বলল, এই, তোমার নামটাই তো জানা হলো না। হেসে বললাম, সোহম। আর তোমার? বৌদি বলল, অর্পিতা। তুমি না হয় অর্পি বৌদি বলেই ডেকো। বলেই সিনেমার মতো মুখ ঘুরিয়ে চলে গেল ঘরের দিকে। আমিও ঘরে ঢুকে জামাকাপড় পাল্টে নিলাম। 8টা বাজে, একটু পরে খাবার খেতে যাব পাশের হোটেলে। হাতে এখনও ঘণ্টাখানেক ফাঁকা সময়। বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক খুললাম। দেখি বৌদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট করে বৌদির প্রোফাইলটা ঘাঁটতে লাগলাম। ডিপিতে অনির্বাণদার সাথে বৌদির ছবি, কোনো রিসেপশনে গিয়ে তোলা মনে হয়। আর তেমন কোনো ছবি পোস্ট করা নেই। ভদ্র মার্জিত গৃহবধূর ফেসবুক প্রোফাইল যেরকম হয় ঠিক সেরকম। রাতে আর তেমন কিছুই ঘটল না। পরদিন সকালে খেয়ে এসে সিঁড়ি দিয়ে উঠছি, দেখি অনির্বাণদা নামছে দোতলা থেকে। বেরোচ্ছে বোধহয়, হাতে ব্রিফকেস আছে। আমাকে দেখে খুশি হয়ে বলল, কি ব্যাপার, সকাল সকাল ঘোরাঘুরি করছো? আমি বললাম, কি করব বলো, পড়া শুরু হয়নি এখনো, বেকার শুয়ে বসে কাটাচ্ছি। অনির্বাণদা বলল, বোর লাগলো দোতলায় চলে যাও, অর্পিও একা একা থাকে, তুমি থাকলে একটু কোম্পানি পাবে, আমি তো আর সময় দিতে পারি না তেমন, বলে আমার বেরিয়ে গেল। বুঝলাম অনির্বাণদা ভীষণ ব্যস্ত, কিসের ডাক্তার জানি না, তবে হাসপাতালে চাকরি করে, নার্সিংহোমও আছে, আবার প্রাইভেট প্র্যাকটিস করে কিনা কে জানে। এরকম ডাক্তারদের একটা প্রেমিকা নার্স থাকে, অনির্বাণদারও নিশ্চয়ই আছে, নয়তো নিজের এরকম বউকে এভাবে ফেলে থাকতে পারত না। যাই হোক, সুযোগ যখন পাওয়া গেছে এটা হাতছাড়া করা যাবে না। সিঁড়ি বেয়ে উঠে গেলাম ওপরে, সোজা ওদের দরজায় নক করলাম। বৌদি দরজা খুলে দিল। ঘরোয়া শাড়ি ব্লাউজ পরা, মুখটা হালকা ঘামে ভেজা, বোধহয় কাজ করছিল। বোধহয় আমাকে এ সময় আশা করেনি, তবে বিরক্ত হয়েছে বলেও মনে হলো না। আমি ঢুকলাম ভেতরে, সাজানো গোছানো ড্রয়িং রুম। বৌদি আমাকে নিয়ে বসালো একটা সোফায়। বলল, তুমি বসো একটু, আমি রান্না চাকিয়ে এসেছি, না গেলে পুড়ে যাবে আবার। আমি বললাম, চলো তোমাকে রান্নার কাজে সাহায্য করি। বৌদি রান্নাঘরে নিয়ে গেল আমাকে। সত্যি রান্না চাপিয়েছে বৌদি, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে মশলার। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমি বললাম, আমি তো ভাবলাম তুমি আমাকে তোমার প্রিয়জন বলবে। মিষ্টি একটা হাসির আভা ছড়িয়ে পড়ল বৌদির মুখে। আমার দিকে না তাকিয়েই খিলখিল করে হেসে বলল, তোমার সাথে বন্ধুত্ব করতে আমার বয়ই গেছে। আমি দাঁড়িয়েছিলাম বৌদির পেছনে। একটা আকাশি রঙের শাড়ি পরেছে বৌদি, তার সাথে গাঢ় নীল রঙের ব্লাউজ। ঘন চুলগুলো ঢেউ খেলে নেমে এসেছে কোমরের কাছাকাছি। আমি এগিয়ে গেলাম বৌদির দিকে, ভাবলাম বৌদির সাথে একটু রান্না করি। বৌদিকে সাহায্য করতেই বৌদি একটু চমকে গেল, বলল, আরে আরে, কি করছো, ছাড়ো, তোমার রান্না করতে হবে না। আমিও নাছোড়বান্দা, তাই সহজে ছাড়ছিলাম না। একটু পর বৌদি আর কিছু বলল না, কারণ মনে হয় বৌদি অনির্বাণদার কাছ থেকে এরকম সাহায্য কোনোদিন পাবেও না, হয়তো পাবেও না। অনির্বাণদা নিজের লাইফ নিয়ে ব্যস্ত, তার এসব করার সময় কোথায়? বৌদির আঁচ কমিয়ে কড়াইটা ঢাকা দিয়ে আমার রান্নার কাজে সম্মতি জানালো। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি? আমি আস্তে আস্তে রান্না করছি, আর বৌদি এনজয় করছে, কেননা কালকের অর্ধেক ফালে রাখা কাজটা আজকে সম্পূর্ণ করতে হবে আমাকে। প্রথমে ময়দা মাখা করে আমি এবার পরের মাংস কষানোর জন্য রেডি হলাম। এমন সময় বৌদির আচরণে কিছুটা অবাক হলাম। সাধারণত মেয়েরা সাহসী ছেলে পছন্দ করে, তাই যে কোনো বিষয়ে বাধা দেয়, বৌদিও নিশ্চয়ই ব্যতিক্রম নয়। বৌদি আমাকে বলল, এখন কোনো দুষ্টুমি না, আমি রান্না শেষ করি আগে। রান্না শেষ হলে তুমি তোমার মতো মাংস কষিয়ে নিও। এরপর বৌদি ঘুরে গিয়ে খুন্তি দিয়ে তরকারি নাড়তে লাগল। বৌদির কাপড় একটু অগোছালো হয়ে আছে। বৌদির রান্না শেষ করে কাজ সারতে সারতে আরও মিনিট 15 লাগল। কাজ সেরি বৌদি বলল, অনেক তো হলো, এবার মাংস কষাও, দেখি কত দক্ষ তুমি। এরপর আমি ধীরে ধীরে মাংস কষিয়ে নিলাম। কষানো মাংসের স্বাদ খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি বলতে চাচ্ছি? ঘণ্টাখানেক পর আমার রান্না শেষ হলো। বেশ ক্লান্ত লাগছিল। হঠাৎ চোখ পড়ল ঘড়ির দিকে। এ বাবা, এত বেজে গেল কখন? প্রায় দুপুরের খাবার সময় হয়ে এসেছে, অথচ আমার স্নান টান কিছুই হয়নি। এবার তো উঠতে হবে। বৌদির দিকে তাকালাম, বৌদিও খেয়াল করেছে সময়টা। অনির্বাণদা দুপুরে খেতে আসে অনেক সময়, যদি এখন চলে আসে তাহলে তো সমস্যা হবে। বৌদির অবশ্য তেমন বিরক্তি দেখলাম না, তবে মনে হয় বুঝতে পেরেছে আমার সমস্যাটা।
আমি বললাম, বৌদি দেরি হয়ে গেছে আজকে, আজ তবে আসি? বৌদি বলল, আবার কবে আসবে তুমি? আমি বললাম, আমি তো সেকেন্ড ফ্লোরেই থাকি, যে কোনো সমস্যায় ডাকতে পারো, চলে আসব। এরপর আমি সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে পেছনে তাকালাম একবার। বৌদি বলল, আবার যখন রান্না করতে আসবে তখন খুন্তি দিয়ে ভালো করে ডাল নাড়বে, তাহলে সুস্বাদু হবে। আমি একবার মুচকি হেসে আমার ঘরে ফিরে এলাম। আমি আমার বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রান্না কথা ভাবছিলাম আর নিজের ওপর রাগ হচ্ছিল, কেননা এত তাড়াতাড়ি রান্না শেষ করা ঠিক হয়নি। একটু পর স্নান করে বেরিয়ে নিচে নামছি, বুঝলাম অনির্বাণদা ফিরেছে। ভাগ্যিস চলে এসেছিলাম। সেদিন বিকেলে ছাদে পায়চারি করছি। আমার ঘরের একপাশে ছাদ। আমার ঘরটাকে চিলেকোঠা বলা যায়, তবে অ্যাটাচ বাথরুম আছে। পাশে রেলিং ঘেরা খোলা ছাদ। অনেকের ছাদে গাছ লাগানোর শখ থাকে, এদের সেটা নেই। ভাবছি দুটো চন্দ্রমল্লিকার চারা এনে লাগাবো কিনা। তখন সিঁড়িতে পায়ের শব্দ পেলাম, পাতলা শব্দ, যেন পা টিপে টিপে আসছে। আমি অবশ্য শুনতে পেলাম। বাড়িতে দাদা বৌদি ছাড়া কেউ থাকে না, এটা অনির্বাণদার বাইরে থাকার সময়, আর নিশ্চয় দাদা পা টিপে টিপে আওয়াজ না করে আসবে না, সুতরাং এটা বৌদি। আমি সিঁড়ির দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিলাম, তাই না ঘুরে কে আসছে দেখাটা আমার সম্ভব নয়। আমি মুখ ঘোরাইনি অবশ্য, ভাবখানা এমন কেউ আসছে টেরই পাইনি। হঠাৎ পেছন থেকে দুখানা হাত এসে আমার চোখ বন্ধ করে দিল। কে কে করে আমি লাফিয়ে উঠলাম। পেছন থেকে খিলখিল করে হেসে উঠল বৌদি। আমি এতক্ষণে বৌদিকে দেখলাম, সেই চিরাচরিত শাড়ি ব্লাউজ পরনে, চুলটা যত্ন করে আছড়ানো, টিপটা ছোট করে পড়েছে বলে বয়সটা কম লাগছে। আচ্ছা, বৌদির বয়স কত হবে? দেখে 25 কি 26 মনে হয়, আসলে কত কে জানে। সকালের ঘটনার পর বৌদির সাথে আমার সম্পর্কটা অনেকটা ক্লোজ হয়ে গেছে। এই পড়ন্ত বিকেলে ছাদে বৌদির সাথে কথা বলে ভালোই লাগছিল। পাশেই আমার রুম, চাইলে রুমে গিয়েই আমরা নিজেদের ব্যক্তিগত সময়গুলো কাটাতে পারি, কিন্তু এরকম খোলা ছাদে আমার একটা রোমান্স লাগছিল। আশেপাশের ছাদগুলো ফাঁকা, কোনো লোক নেই। তরুণ প্রজন্ম এখন মোবাইলে আর ল্যাপটপে ব্যস্ত, সেই সুযোগে সবার সামনে লুকিয়ে গল্প করা ভালোই লাগছে। হালকা হাওয়ায় বৌদির চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। সূর্যাস্তের শেষ রংটা ছড়িয়ে পড়ছিল বৌদির গালে। অসম্ভব সুন্দরী লাগছিল বৌদিকে, চোখ ফেরাতে পেয়েছিলাম না আমি। বৌদিও বুঝতে পারছিল ব্যাপারটা, তাই বৌদিও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। বৌদি বলল, তোমার জন্য দুটো পেয়ারা এনেছি, খাবে নাকি? আমি বললাম, কেনই নয়। আমি ব্যাগ থেকে দুটো পেয়ারা নিয়ে খেতে শুরু করলাম। বৌদি বলল, না না, এখানে খেও না, কেউ যদি দেখতে পায় তাহলে সমস্যা হবে। আমি বললাম, তোমার ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমি বৌদির কোনো কথাই শুনলাম না, খোলা ছাদেই পেয়ারা খাচ্ছিলাম। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি বলতে চাচ্ছি? হঠাৎ লক্ষ্য করলাম, কয়েকটা বাড়ির পরে একটা বাড়ির ছাদে একজন বৃদ্ধা মহিলা সবে ছাদে উঠেছেন। আমাদের উনি দেখেননি এখনো। আমি চোখের ইশারায় বৌদিকে দেখালাম সেটা। ওনাকে দেখা মাত্রই বৌদি একটু অস্বস্তিতে পড়ে গেল। কোনো রকমে বৌদি নিজেকে গুছিয়ে নিচে নেমে গেল, কথাও বলল না কোনো। বুঝলাম ভীষণ লজ্জা পেয়েছে বৌদি। ভাবলাম, না, এতটা রিস্ক নেওয়া আমারও ঠিক হয়নি। আমিও নিচে নেমে দেখলাম বৌদির শাড়ি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, তড়ি ঘুরি করে নামতে গিয়ে। বৌদি বলল, একটা কাজ করো, আমি ছেঁড়া শাড়িটা রেখে দিচ্ছি, তুমি আলমারি থেকে আমাকে একটা নতুন কাপড় দাও। আমি অনেক খোঁজাখুঁজি করে বৌদিকে বললাম, এখানে শাড়ি নেই, শুধু একটা ম্যাক্সি আছে। বৌদি বলল, দাও, ওটাই পরে নিই। এরপর বৌদি ম্যাক্সিটা নিয়ে বাথরুমে চলে গেল। এদিকে আমি অপেক্ষা করছি কখন বৌদি আসবে। একটু পরে দেখলাম বৌদি বেরিয়েছে। এই প্রথম বৌদিকে ম্যাক্সিতে দেখছি। ঢিলে ঢালা, বেশ হালকা রঙের ম্যাক্সি। বৌদিকে বললাম, চলো আজকে আবার রান্না করা যাক। যেমন কথা তেমন কাজ। আমি আর বৌদি মিলে রান্নাঘরে ঢুকে রান্না শুরু করলাম। পেয়ারা খাচ্ছিলাম আর বৌদি খুন্তি দিয়ে ডাল নাড়ছিল। রান্না বান্না শেষে বৌদি বলল, সোহম, তোমার রান্নার স্বাদ কখনো ভোলা যাবে না।